নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ 21শে এপ্রিল, মানে মাঝখানে আর একটা দিন, তারপরে বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো একেবারে দুয়ারে করানো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব, ভোট উৎসব। আপনারা জানেন যে 23শে এপ্রিল প্রথম দফার যে ভোট উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের কিছু অঞ্চলে ভোট হবে। তার ঠিক আগে 21 তারিখে, এখন ঘড়িতে 4টের আশেপাশে বাজে, আমরা সম্ভবত একেবারে শেষ ইন্টারভিউতে মুখোমুখি হয়েছি। কারণ এরপরেই নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ, সেই অনুযায়ী আমরা আর কারো সাথে কোনো কাজ করতে পারবো না। একেবারে শেষ লগ্নে, শেষ মুহূর্তে আপনারা জানেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আমরা কাজ করেছি। কাল রাত 1টার সময় আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়েছি উত্তর দিনাজপুরের এক প্রার্থীর। আর আমরা শেষ করছি দক্ষিণ দিনাজপুরের, না কোনো প্রার্থী নয়, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের, যিনি প্রার্থী না হয়েও এই বিধানসভা ভোটে বেশ ভালো রকমভাবেই আছেন। কারণ তার যে অনুগামীরা, তার যে বেশ, রাজনৈতিকভাবে তার যে প্রতিপত্তি, নিশ্চয়ই এই বিধানসভা ভোটে তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে। কতটা দেখতে পাওয়া যাবে সেই নিয়ে একেবারে সরাসরি তার সাথেই কথা বলে নেব। কারণ তিনি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান হতে পারেন, কিন্তু তার প্রভাব গোটা দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভাতেই কম বেশি আছে। অন্তত গোটা 5 বিধানসভায় যে প্রত্যক্ষ প্রভাব তার রয়েছে তা অনস্বীকার্য। আপনার সরাসরি তার সাথে গঙ্গারামপুর বিধানসভা এবং তার সঙ্গে সঙ্গে অন্য যে বিধানসভাগুলোতেও তিনি তার মতো করে দেখার চেষ্টা করছেন, সেগুলো একটু গল্প করে নেব। একেবারে খোলামেলা আড্ডা। প্রশান্তবাবু, একেবারে নববর্ষে আপনাকে শুভেচ্ছা সংকেত মিডিয়ার পক্ষ থেকে। নিশ্চয়ই 1-1.5 মাসে যথেষ্ট ক্লান্ত হয়েছেন, গোটা জেলা জুড়ে চষে বেরিয়েছেন। আমরা জানি গঙ্গারামপুর, হরিরামপুর আপনার দাদা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম দিন থেকে সঙ্গী। তিনি প্রার্থী, তিনি বিদায়ী মন্ত্রী বটে। তার সঙ্গে সঙ্গে কুসুমান্ডি, তপন, কুমারগঞ্জ, অনেকগুলো বিধানসভা আপনি কম বেশি দেখছেন। কিন্তু আমি শুরু করবো একেবারে গঙ্গারামপুর দিয়ে। আপনি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, কি বুঝছেন? দেখুন, যেহেতু এবারকার নির্বাচন কিন্তু আমাদের বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার নির্বাচন, আগামী দিন বাংলার মানুষ তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে কি পারবে না একদিকে, আর একদিকে বাংলার মানুষ তারা সঠিকভাবে বাঁচতে পারবে কি পারবে না, এই ব্যাপারটা দেখা দিয়েছে অলরেডি। এই এসআইআরকে কেন্দ্র করে একটা ঘটনা বাংলার মানুষের মধ্যে এমন প্রতিক্রিয়ার একটা সৃষ্টি হয়েছে, যেই প্রতিক্রিয়ার ফলে আজকে কিছু মানুষ দিশাহারা হয়ে গেছে। যেহেতু এসআইআর ফলে তাদের নামটা ভোটার লিস্ট থেকে বাদ করেছে, বাদ করা মানে তারা কিন্তু একটা দেশের নাগরিকত্ব থেকে বাদ করা। তো সেই সমস্ত মানুষগুলো হয়তো কেউ 15 বছর আগে আমাদের ভারতবর্ষে এসছে অন্য দেশ থেকে, কেউ হয়তো 20 বছর আগে এসছে, কেউ হয়তো 25 বছর আগে এসছে। কিন্তু কি এক অজানা কারণে সেই মানুষগুলোর নাম
নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হলো। কিছু কিছু মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু তারা ভারতবর্ষের নাগরিকত্ব থেকে তারা বাদ চলে গেল। আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই বাংলার মানুষদের জন্য আজকে কিন্তু আমাদের ভারতবর্ষের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে দাঁড়িয়ে তিনি আপিল করছেন যে এই মানুষগুলোকে কেন বাদ দেওয়া হলো, কি দোষ আছে এই মানুষগুলোর, তাদের কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও এই মানুষগুলোকে কেন বাদ দেওয়া হলো। এই ব্যাপারটা সেদিন তিনি তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্ট। পরবর্তীকালে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল নির্বাচন কমিশনকে, যে রায়ের ফলে কিছুটা হলেও শিথিলতাটা এসছিল, এবং পরবর্তীকালে কিছু মানুষ যারা বিচারাধীন অবস্থায় পড়েছিল সেই সমস্ত মানুষগুলো পরবর্তীকালে তাদের কিছু নাম উঠেছিল, এবং তারপরেও যাদের একদম ডিলিটেড হয়েছিল যে সমস্ত বাংলার মানুষ, সেই মানুষগুলোকে দেখলাম তাদেরকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, যেহেতু দেখেন একটা দলের সঙ্গে আমরা যুক্ত, আমরা তৃণমূল কংগ্রেসটা করি, তো সেই কারণে আমাদের কাছে নির্দেশ আসলো তোমরা এই মানুষগুলো যাদের নামটা একদম ডিলিটেড হয়ে গেছিল সেই মানুষগুলোকে একটা ফর্মে তাদেরকে ফর্ম ফিল আপ করে তাদের ফর্ম তোমরা জমা নিয়ে তাদের যাতে নাম ওঠার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করা হয়। আমরা আমাদের নেত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জি বার্তাকে পাথেয় করে আমরা সেই মানুষগুলো নামগুলো আমরা পাঠিয়েছিলাম। পরবর্তীকালে আবার দেখলাম যে সুপ্রিম কোর্টে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তাদের চেষ্টায় সুপ্রিম কোর্ট আরেকটা নির্বাচন কমিশনকে অর্ডার করলেন 21 তারিখের মধ্যে সেই ডিলিটেড মানুষগুলো যাদের কাগজপত্র বৈধ আছে তাদের নামটা ভোটার লিস্টে তুলে দেওয়া ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্ট একটা অর্ডার করে দিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই কথাটাও বলা আছে অর্ডারে যে আগামী 23শে এপ্রিল যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে তারা যাতে ভোটটা দিতে পারে, এই ধরনের একটা অর্ডার করে। তো সেই কারণে অবশ্যই এবারকার নির্বাচন বিগত দিনের নির্বাচনের থেকে একটু আলাদা জায়গায় পৌঁছে গিয়েছে। তো সেই কারণে আমরা আমাদের যিনি প্রার্থী হয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল নিয়ে দাঁড়িয়েছেন আমাদের গঙ্গারামপুর বিধানসভা থেকে গৌতম দাস। তার হয়ে আমরা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি যাতে এই সিটটা থেকে আমরা গৌতম দাসকে জিতিয়ে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতে আমরা পৌঁছে দিতে পারি। এইভাবে আরও যে 5টা সিট আছে, এই 5টা সিটও আমি নিজেও
আমি যেহেতু গোটা জেলাটা আমার সাথে কিন্তু গোটা জেলার মানুষের যে পরিচিতি আছে, সেই হিসাবে আমি চেষ্টা করছি তপন বিধানসভায় যিনি দাঁড়িয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, চিন্তামণি বিহা, তাকেও জেতানোর চেষ্টা করা হচ্ছে। সেই এলাকার সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বকে একসাথে নিয়ে সেই এলাকাগুলোতে মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেই 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন শুধু যে আমাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচন তাই নয়, কিন্তু এই নির্বাচন কিন্তু বাংলার মানুষের নির্বাচন। আগামী দিনে বাংলা সুরক্ষিত থাকবে কি থাকবে না তার নির্বাচন। তো সেই কারণে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। যেহেতু দল তাকে প্রার্থী করে পাঠিয়ে দিয়েছে, তো সেই কারণে অনেকের হয়তো সবারই যে একটা প্রার্থীকে পছন্দ থাকবে এটা হতে পারে না, কিন্তু দল যখন আমরা তৃণমূল কংগ্রেসটা করি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দলটা করি, তো সেই কারণে আমাদের যেই প্রার্থী হোক তাকে জেতানোর দায়িত্ব, কর্তব্য আমাদের। এইভাবে আমরা আমাদের পার্শ্ববর্তী কুমারগঞ্জ, সেখানেও আমরা চেষ্টা করছি। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তোরাব হোসেন মণ্ডল, তিনি জোড়াফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি প্রার্থী, তো সেই কারণে তাকেও জেতানোর জন্য আমি চেষ্টা করছি সবাইকে একত্রিত করে সমস্ত ভুল বুঝাবুঝি দূরে সরিয়ে রেখে আগামী দিনে যাতে সেই সিটটাও আমরা পুনরায় আবার তোরাব হোসেন মণ্ডলকে জিতিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু গঙ্গারামপুরে যে 11টা অঞ্চল আছে, তার মধ্যে 3টা অঞ্চল পড়ে কুসুমন্ডি বিধানসভা, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছে রেখা রায়। সেই রেখা রায়কে কুসুমন্ডির এলাকাও আমি যেহেতু সারা জেলা ঘুরে বেড়াই, সেই কারণে কুসুমন্ডি এলাকাতে প্রচুর ইয়াং জেনারেশন আছে এবং কিছু বয়স্ক মানুষও আছে। যখন কোনো বিপদে পড়ে সবসময় তাদের পাশে থেকে সেই মানুষগুলোকে সবসময় পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে। তো সেই কারণে সেই মানুষগুলোর কাছে গিয়ে আমি নিজেও তদবির করেছি এবং মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করেছি যে রেখা রায় কেউ নয়, রেখা রায় তো একজন আমাদের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। আমাদের মেন যাকে দেখে আপনারা ভোটটা দিবেন রেখা রায়কে, সেই মানুষটা আমাদের একদিকে আমাদের নেত্রী, আর একদিকে তিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং আমাদের আর একজন আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার যিনি ভবিষ্যৎ, আমাদের দলের ভবিষ্যৎ, এখন ইয়াং জেনারেশনের যিনি হার্ড থার্ড বলা যায় যাকে, সেই অভিষেক ব্যানার্জিকে ভোট দেওয়া হবে। তো সেই কারণে সেই সিটটাও আমরা জিততে চাই। এবং আর একজন বর্ষিয়ান নেতা আমাদের জেলার বলতে পারেন অভিভাবক হিসাবে আমরা সবাই তাকে মানি, জানি, বিপ্লব মিত্র, তিনি দাঁড়িয়েছেন হরিরামপুর বিধানসভা থেকে। একদিকে আমার নিজেরও দাদা হয়, তো সেই কারণে সেই মানুষটাও আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি
জোড়া ফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন, ঘাসের উপর জোড়া ফুল। সেই মানুষটাকে জেতানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি সবাই মিলে। আমি আজকেও সেখান থেকে একটা মিটিং করে আসলাম, এসেই আপনার এই ইন্টারভিউতে আমি বসছি। সেখানেও আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বকে একসাথে নিয়ে তার ভোট প্রচারে অংশগ্রহণ করাতে পেরেছি, তা আমার দৃঢ় বিশ্বাস ওই সিটটাও আমরা এবার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে আমরা পৌঁছে তুলে দিতে পারব এইভাবেই। এবং বালুরঘাটের সিটটাও চেষ্টা করছি, বালুরঘাটে যে সমস্ত কর্মীরা আছে সবাই মিলে একসঙ্গে আমরা আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে, আমাদের অর্পিতা ঘোষ মহাশয়কে জিতিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতে আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের যে ক্ষত একটা 24 সালে আমাদের দক্ষিণ দিনাজপুরের বুকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষের মধ্যে একটা ক্ষত চিহ্ন হয়ে আছে, সেই ক্ষতটা আমরা প্রলেপ দেয়া যে ব্যবস্থা আমরা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সমস্ত সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই মিলে ইউনাইটেড হয়ে আমরা চেষ্টা করছি 6-6 করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতে পৌঁছে দেওয়া আমরা ব্যবস্থা করছি। ওনার বক্তব্য অনুযায়ী অনেকগুলো প্রশ্ন আমার তৈরি হয়েছে, সেগুলো আসবো পরে। কিন্তু ওনার কথা শুনতে শুনতে কোথাও মনে হচ্ছিল যে উনি তো এবার প্রার্থী নন, অনেকে প্রার্থী আছেন, 6 জন প্রার্থী। যেমন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, তিনি নিজে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি নিজে প্রার্থী হয়েছেন, আরও অনেকেই প্রার্থী হয়েছেন। কিন্তু তাদেরকে জেতানোর জন্যে গোটা রাজ্য জুড়ে রাজ্যের এই মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছেন তিনি দলের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক একই রকমভাবে আমার কোথাও মনে হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে ঠিক সেই কাজটাই বোধহয় করছেন প্রশান্ত মিত্র। তিনি কোথাও প্রার্থী নন, কিন্তু প্রত্যেক প্রার্থীর জন্যে তাদের সেনাপতি হিসেবে কাজ করার দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করছেন। আমরা নিজেরা দেখেছি, আমার সংকেন্দ্রের টিম বিভিন্ন সময় দেখেছে যে তপনে, হরিরামপুরে, কুশমান্ডিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভাতে তিনি কিন্তু ছুটে বেরিয়েছেন। সবসময় যে প্রচার করেছেন তা নয়, প্রচারের সাথে সাথেও দলের মধ্যে যে ছোটোখাটো সমস্যা রয়েছে সেগুলোকে মেরামত করাটাও কিন্তু একটা খুব জরুরি কাজ, এবং সেটার জন্য কিন্তু প্রশান্ত মিত্র যথেষ্ট দায়িত্ব সচেতন হিসাবে নেতৃত্ব হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমি অন্য প্রশ্নে আসি। আপনি বলছিলেন যে 2024 একটা বড় ক্ষত, লোকসভা নির্বাচন, লোকসভায় বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়ে খুব অল্প ভোটে, 10,500-এর একটু বেশি ভোটে, মানে বিধানসভাতেও এর থেকে বেশি মার্জিন হয়, খুব সামান্য ভোটে তিনি হেরে যান। হেরে যাওয়ার পর কি হয়েছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং সেই কথা মতো বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, বুনিয়াদপুর পৌরসভার যিনি দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর তিনি চেঞ্জ হয়েছেন। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হয়েছে? ব্লকে, জেলা পরিষদের অনেক সদস্য আছেন, ব্লকের অনেক নেতৃত্ব আছেন, গোটা জেলার কথা বলছি, গঙ্গারামপুরের কথা বলছি না, অঞ্চলের অনেক নেতৃত্ব আছেন যাদের পর্যাপ্ত সমর্থনের অভাবে 24 লোকসভাতে দলকে হারতে হয়েছে, যেখানে
জেলা পরিষদ সবকটা আসন তৃণমূলের ছিল, পঞ্চায়েতগুলো সিংহভাগেরও বেশি তৃণমূলের হাতে ছিল, তিনটে বিধানসভা তৃণমূলের হাতে ছিল, উপর্যুপুরি ইটাহার একটা বড় মার্জিন নিয়ে তৃণমূলের পাশে ছিল, মানে বিধানসভার নিরিখে 4-3। তারপরে লোকসভা হারতে হয়েছে। প্রশ্নটা এই জন্যে করছি, বিধানসভা নির্বাচনে আপনাকে যদি সেনাপতির মতো এই জেলা জুড়ে কাজ করতে হয়, কোথাও তো মাথায় রাখতে হবে যে 24-এর যে ঘটনা তার পুনরাবৃত্তি হবে না তো। দেখুন, এই জায়গাটায় আমি একটা কথা বলছি, কারণ আমি নিজে যেদিন দলটা করতে এসেছিলাম সেই সময় দলটাকে নিজের মনে করে করেছিলাম। প্রথমে কংগ্রেস যখন ছিলাম সেই সময় কংগ্রেস করতাম, পরবর্তীকালে মমতা ব্যানার্জি যখন নতুন দলটা তৈরি করে 98 সালে, সেই সময় প্রথম দিন থেকে আমি নিজেও তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে চেষ্টা করেছিলাম বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে আমাদের দলটাকে, দলের সংগঠনকে শক্তিশালী করা যে ব্যবস্থা সেই সময় থেকে করে এসেছে। পরবর্তীকালে অনেক লড়াই, অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা 11 সালে প্রথম বাংলায় জয়ের স্বাদটা পেয়েছিলাম। সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় আমাদেরকে পথ দেখিয়েছিল। আমরা তাকে অনুসরণ করেই তার বার্তা, তিনি যে সমস্ত বার্তা দিতেন আমরা সেই বার্তাকে পাথেয় করি আমরা কিন্তু এগিয়ে চলতাম। সেই বার্তাই আমাদের কাছে সবচেয়ে বড় বার্তা ছিল, যেহেতু আমরা দলকে ভালোবাসতাম, দলকে মন থেকে করতাম, তো সেই কারণে তার বার্তাকে স্মরণ করে আমরা এগিয়ে গিয়ে আজকে কিন্তু এই জায়গাটায় পৌঁছেছি, অস্বীকার করার ব্যাপার নেই। 24 সালে একটা ঘটনা হয়েছিল, অস্বীকার করব না। দলের যারা কর্মী ছিল বা নেতৃত্ব ছিল বা আমাদের মেম্বার থেকে শুরু করে সমস্ত জেলা পরিষদ বলেন, পঞ্চায়েত সমিতি বলেন, গ্রাম পঞ্চায়েতে বলেন, তারা হয়তো সেই সময় সঠিকভাবে তারা আমাদের দলকে যে শক্তিশালী করতে হবে 1 নম্বর, 2 নম্বর দলকে ভালোবাসতে হবে এবং দলের আনুগত্য হতে হবে, এবং আমাদের যাদের দেখে আমরা দলটা করি, মমতা ব্যানার্জি এবং এখন অভিষেক ব্যানার্জি, অস্বীকার করার ব্যাপার নেই, ইনাদেরকে দেখে এখন আমরা দল করি। ওনারা যে বার্তাটা দেন সেই বার্তাটা যদি আমরা না কাজে লাগাই তাহলে আমরা কোনোদিনই কোনো নির্বাচনই আমরা বৈতরণী পার হতে পারবো না। সেই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে, আর যেদিন আমরা আনতে পারবো সেদিন কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আমার তো মনে হয় কোনো নির্বাচনই আমরা হারব না। তো সেই জায়গাটায় আমি দলের দায়িত্বে না থাকা সত্ত্বেও আমি একটা মিউনিসিপ্যালিটি, একটা চেয়ারম্যান হিসাবে, একটা জায়গার চেয়ারম্যান হিসাবে আমি থাকলেও আমার চিন্তা ভাবনা আছে যে আমার দল যদি বাঁচে, একটাই কারণে আসে, যেহেতু আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের করছি, আমরা হয়তো পারব তাদের সেই সময়টার বিপত্তিতে তাদেরকে উদ্ধার করতে। তো সেই কারণে মানুষ ছুটে আসে, আর আমি নিজেও সেই সমস্ত মানুষদের, সারা জেলার মানুষ আসে আমার কাছে,
নানান বিপদে বা সাংগঠনিক দিক থেকেও আসে না, আমি তাদেরকে একটা বার্তায় দিয়ে থাকি যে তোমরা সবাই মিলে দেখো, সব মানুষ যে সমান হয় তাই নয়। কারো কথার ডেলিভারি ভালো থাকে, কারো একটু কর্কশ টাইপের থাকে, কেউ একটু রাগান্বিত ভাবে কথা বলে, কেউ একটু ভয়ভীত ভাবে কথা বলে। এই ধরনের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। দল যখন আমরা একটা তৃণমূল কংগ্রেসটা করি, তৃণমূল কংগ্রেস একটা বিরাট একটা দল তৈরি করেছে, শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষের মধ্যে এখন ছড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তো সেই কারণে আমাদের যেরকম হাতের 5টা আঙ্গুল সমান নয়, আমাদের দলের কর্মী এবং নেতৃত্ব তারাও কিন্তু সমান নয়। তো সেই কারণে রাগ বা গোসা করলে চলবে না, একটু মানিয়ে নিতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমি সবাইকে এই বার্তাটাই দিয়ে চলছি। তো সেই কারণে প্রায় 90% আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বই বলেন, তারা কিন্তু আমার এই কথাটা তাদের কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়। তো সেই কারণে সবাই কিন্তু আমার কাছে আসে। সেই কারণে আমি এবারকার নির্বাচনে আমি বলেছি 24-এ যা হওয়ার হয়ে গেছে সেটা তো আর ফেরত পাবো না। আমাদের সামনে যে নির্বাচনটা আছে, আর এটা বাংলার নির্বাচন, বাংলা গড়ার নির্বাচন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে 4র্থবারের জন্য বাংলার দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়ার নির্বাচন। তো সেই কারণে এই নির্বাচনটা আমরা সবাই মিলে একসঙ্গে লড়ি, তাহলে আমাদের 6টা সিট। যেই কথাটা খুবই দুঃখ পেয়েছিল, অস্বীকার করব না, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। ওনাদের খুব আশা ছিল যে লোকসভায় আমাদের যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন বিপ্লব মিত্র, উনি জিতবেন এবং বিজেপির যিনি রাজ্য সভাপতি ছিলেন সেই সময়, তাকে উপযুক্ত জবাব দেওয়ার মতন এই মানুষটা উপযুক্ত ছিল। তো সেই কারণে খুব আশা ভরসা ছিল। যাই হোক, আমাদের দল আমরা দিতে পারিনি, কিন্তু এই 26-এর বিধানসভা নির্বাচনে আমার দৃঢ় বিশ্বাস যে সবাই মিলে আমরা সেই অভাবটা আমরা পূরণ করে আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হাতে তুলে দেব। সেই কারণেই আমি চেষ্টা করছি সমস্ত মানুষকে একত্রিত করে এই বৈঠকে। আমি কিন্তু সম্পূর্ণভাবে ওনার সঙ্গে একমত হলাম না। উনি বললেন রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন হাতের 5টা আঙুল 5 রকম, সবাই সমান হবেন না, কেউ কর্কশ হবেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হবেন। কিন্তু আমার কথা মনে হয় যে রাজনীতি এমন একটা প্যাশন, সেখানে যারা নেতৃত্বে আসবেন তারা যদি পোলাইট না হন, তারা যদি দায়িত্ববান না হন, তারা যদি জনগণের পরিষেবাটাকে একমাত্র উদ্দেশ্য মনে না করেন, যদি কোনো মানুষ নেতা হিসাবে অহংকারী হয়ে পড়েন, কারো যদি ব্যবহার খুব খারাপ হয়, তাহলে কি আদৌ তিনি রাজনীতির পেশানে থাকতে পারবেন? এই জায়গাটায় আমি বলছি, এই জায়গাটায় হচ্ছে অহংকারী জিনিসটা হচ্ছে একটা আলাদা ধরনের। তার চিন্তা ভাবনা যে মানুষটা অহংকারী, যে কর্মীদের সঙ্গে যদি কোনো নেতৃত্ব দেখান, স্বাভাবিক যে কর্মীরা তারা কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দেখে কিন্তু তারা দলটা করছে, এবং তার সঙ্গে সঙ্গে যে অহংকারী নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, তাহলে কিন্তু এই জায়গাটায় কেউ সেটা মেনে নেবে না। কারণ সবারই একটা আত্মসম্মান বোধ আছে। তো সেই কারণে এই জায়গাটা যারা করে অহংকারী ভাবটা দেখান, আমার মনে হয় তারা ভুল করছে। কারণ অহংকার তখনই থাকবে
এবং ব্যবহারটা তখনই খারাপ থাকবে যখন আমরা যদি আমাদের নির্বাচনে আমাদের প্রার্থীকে যদি আমরা না যেতে পারি, আমাদের দলটাই যদি না থাকে, তখন কিন্তু আর তার অহংকারও থাকবে না, আবার তার হচ্ছে ওই অহংকারী ভাব এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, এই ব্যবহারটাও থাকবে, কারণ মানুষই তো তার কাছে যাবে না। ঠিক, আপনি নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না, আমি নাম বলবো না, কিন্তু এরকম তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এরকম অনেক নেতা আছেন বা কোনো কোনো নেতা আছেন যারা অহংকারী হয়ে পড়েছেন, মানুষের সঙ্গে যোগাযোগ কমে গেছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোথাও কি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারলে আগামী দিনে এই জেলা কেন, যে কোনো জায়গাতেই রাজনৈতিকভাবে তারা একঘরে হয়ে যাবে না? অবশ্যই এই ব্যাপারটায় আপনার সঙ্গে আমি একমত যে যারা অহংকারী ভাব নিয়ে এগোতে চায়, অবশ্যই তারা নিজেরাই পরবর্তীকালে দেখবেন যে এই দলটার থেকে একঘরে হয়ে তারা আগামী দিনে রাজনীতি থেকেই সন্ন্যাস নেন। ঠিক, আমি মানে কথা বলতে বলতে মনে হচ্ছিল যে তিনি হয়তো এই মুহূর্তে একটি পৌরসভার চেয়ারম্যান মাত্র, কিন্তু গোটা জেলাতে বিভিন্ন বিধানসভায় যতটা অস্তিত্ব তার রয়েছে, জেলাতে যারা পোস্ট হোল্ডার এই মুহূর্তে, তাদেরও কি এতটা যোগাযোগ আছে? এই জায়গাটা আমার খুব সন্দেহ আছে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনারা যেহেতু সংবাদের সঙ্গে জড়িত, জেলাটা চষে বেড়াচ্ছি, আপনারা চষে বেড়াচ্ছেন, শুধু আজকে নয়, প্রতিনিয়তই আপনারা চষে বেড়ান, 365 দিনই আপনারা চষে বেড়ান। তো আপনারা ভালো বলতে পারবেন যে আমার কি ধরনের সাংগঠনিক ক্ষমতা আছে, কি ধরনের আমি সংগঠন সঙ্গে যুক্ত আছি এবং কিভাবে আমি সংগঠনটা করতে পারি। যেহেতু ইয়াং জেনারেশন থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষের সঙ্গে আমি কিভাবে মিশি, এই ব্যাপারটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা আপনারাই ভালো বলতে পারবেন যে আমার সঙ্গে মানুষের সম্পর্ক কী আছে, একদম ছোট থেকে বড় অবধি সারা জেলা সাধারণ মানুষের সঙ্গে। সেটার পিছনে বোধহয় একটা কারণ, আপনি বোধহয় রাজনীতিটা ভালোবাসেন, রাজনীতিটা মানুষের পরিষেবা দেওয়ার কথা ভেবে রাজনীতি করতে আসছেন, অন্য কোনো চাওয়া পাওয়ার কারণে রাজনীতি বোধহয় করতে আসেননি। এখন তো রাজনীতিটা অনেকে পেশা বানিয়ে ফেলেছে, তারা আসেন রাজনীতি করতে এবং তারা ভাবেন কোন দলে থাকলে লাভ বেশি, কখন কোথায় থাকলে লাভ বেশি, লাভের গুড় খাওয়ার জন্য তারা রাজনীতিতে আসেন। রাজনীতিটাকে প্যাশন থেকে পেশায় নিয়ে গেছেন অনেকে, আপনাদের মতো গুটি কয়ে রয়ে গেছেন যারা রাজনীতিটাকে পেশা নয় প্যাশন হিসাবে রেখে দিয়েছেন। সেই জন্যে বোধহয় কুশমান্ডি থেকে হিলি সমস্ত জেলার মানুষেরা বিভিন্ন সময় আপনাদের কাছে আসেন বিভিন্ন দাবি দাওয়া আবদার নিয়ে। ঠিক বলছি তো আমি? অবশ্যই, একদম ঠিক। রাজনীতিটা তো বোধহয় এরকমই হওয়া উচিত। তাই তো হওয়া উচিত, কারণ আপনাকে আমি প্রথমেই একটা কথা বলেছি যে আমি রাজনীতিটা কিন্তু মন থেকে করতে এসেছি, আমি কোনো মানে উদ্দেশ্য নিয়ে আসিনি। কিন্তু আমি প্রথম ছোট থেকেই, কারণ আমাদের বাড়িতে রাজনীতির সঙ্গে যুক্ত আমাদের ফ্যামিলি, আমার বাবাও যেহেতু ফ্রিডম ফাইটার ছিলেন সেই সময়, তো পরবর্তীকালে আমি দেখেছি এই যেই মানুষটা দাঁড়িয়েছে বিপ্লব মিত্র, এবং আমার বড়দা যিনি ছিলেন উনি চাকরি করতেন এজি বেঙ্গলে, তো সেই মানুষটাও কিন্তু সেই সময় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে চাকরি সূত্রে। তো পরবর্তীকালে আমার আরেক দাদা যিনি হরিরামপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে বিপ্লব মিত্র, তিনিও কিন্তু কলেজ লাইফ থেকে কিন্তু রাজনীতিটা মধ্যে ঢুকে পড়ে এবং পরবর্তীকালে তিনি রাজনীতি নিয়েই
তিনি এগিয়ে চলছেন আজ পর্যন্ত। আমিও কিন্তু ঠিক একদম স্কুল লাইফ থেকেই আমি কিন্তু রাজনীতি শুরু করেছিলাম। তো সেই সময় সেইভাবে করিনি, পরবর্তীকালে কলেজ লাইফ থেকে কিন্তু আমি রাজনীতিটা একদম নিজের মনের মধ্যে ঢুকে নিয়ে আমি রাজনীতিটা শুরু করেছিলাম। যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, এই দুটো জিনিস যদি মানুষকে দেওয়া যায় এবং মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো রাখতে হবে, এই কয়েকটা জিনিস যদি আমি করতে পারি, আমার একটা মনে হয়